স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। করোনায় আরও 139 জনের মৃত্যু, নতুন শনাক্ত 4,804 রোগী, শনাক্তের হার নামল 15%। বরিশাল মেডিকেলে 44টি অক্সিজেন সিলিন্ডার চুরি, টিকা বিক্রিতে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যের ডিজি। বরিশালে ইউএনও ওসির বিরুদ্ধে 2টি মামলার আবেদন আমলে নিয়েছে আদালত, পিবিআইকে তদন্তের নির্দেশ। এক মাসে ঢাকার হাসপাতালে ডেঙ্গু রোগী বেড়েছে 2.5 থেকে 3 গুণ, দেরিতে চিকিৎসা নিতে আসায় বাড়ছে জটিলতা। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। 24 ঘন্টায় করোনায় শনাক্তের হার কমেছে, তবে বেড়েছে রোগীর সংখ্যা ও মৃত্যু। একদিনে শনাক্ত হয়েছে 4,804 জন, মারা গেছে আরও 139 জন। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 15.16%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বেশ কিছুদিন ধরেই নিম্নমুখী করোনা সংক্রমণ ও মৃত্যু হার। গত 24 ঘন্টায় 31,689 জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন রোগী শনাক্ত হয় 4,804 জন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 15.16%। শনিবার এ হার ছিল 16.71%। করোনায় মারা গেছেন আরও 139 জন, এর মধ্যে পুরুষ 72 এবং নারী 67 জন। এতে দেশে মোট প্রাণহানি দাঁড়ালো 25,282 জনে। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 38 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, এরপর চট্টগ্রাম বিভাগে 31 এবং খুলনা বিভাগে 17 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনা সংক্রমণের হার নিম্নমুখী হলেও এখনই স্বস্তির কিছু নেই। তাই টিকা নেয়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ চিকিৎসকদের। নিম্ন গতিটি এটি স্বস্তিদায়ক, কিন্তু এতে আত্মতৃপ্তির কোনো কারণ নেই। আমাদেরকে আরো বহুদূর যেতে হবে এবং টিকা গ্রহণ, স্বাস্থ্যবিধি মেনে চলা, এর মধ্য দিয়ে আমরা 5% বা তার চেয়ে কমে সংক্রমণের হার নামিয়ে আনতে সক্ষম হব। সবশেষ 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 8,453 জন। এ নিয়ে মোট সুস্থ 13,63,874 জন। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উত্তরায় ক্লিনিকে টাকার বিনিময়ে করোনার টিকা দেওয়ার ঘটনায় অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ABM খুরশিদ আলম। এ ব্যাপারে তদন্ত হচ্ছে, দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। রাজধানীর কয়েকটি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। করোনার টিকার জন্য SMS পেতে 1 থেকে 1.5 মাস সময় লাগলেও লোকবল ঘাটতি সহ নানা কারণে এখনই এ সংকট কাটানো সম্ভব হবে না বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। যে পরিমাণে আমরা টিকা দেই প্রতিদিন, সেই তুলনায় রেজিস্ট্রেশনের সংখ্যা বেশি। সুতরাং পর্যায়ক্রমে যারা আগে রেজিস্ট্রেশন করেছে এবং যারা অগ্রাধিকার তালিকায় আছে তাদেরকে SMS আগে পাঠানো হয়। পর্যায়ক্রমে যে যখন রেজিস্ট্রেশন করেছে সেভাবে তারা টিকা পাবে। সবাইকে অনুরোধ করব এখানে অপেক্ষা করার জন্য। করোনায় শনাক্তের হার তুলনামূলক কমলেও এখনই স্বস্তির কিছু নেই বলে জানান স্বাস্থ্যের এই কর্মকর্তা। তিনি বলেন, করোনার পাশাপাশি অন্য রোগের চিকিৎসাতেও সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। কোভিডের সংক্রমণ কমছে, কিন্তু একেবারে চলে যায়নি, কারণ সংক্রমণের মাত্রা এখনও 16% বেশি আছে। সুতরাং প্রস্তুতির জায়গাগুলো থেকে আমরা সরে যাচ্ছি না। পাশাপাশি আমরা সবসময় কিন্তু নন কোভিড রোগীদেরকেও সমান গুরুত্ব দিয়েছি, সেই জন্য সমস্ত হাসপাতালে কিন্তু সেই সেবাগুলো ছিল। উত্তরার দক্ষিণখান এলাকার ক্লিনিকের মডার্নার টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, জড়িতদের সবাইকেই আইনের আওতায় আনা হবে। এটা তো তদন্ত হচ্ছে, তদন্তাধীন আছে। আমাদের দিক থেকে যে তদন্ত কমিটি হয়েছে সেটাতে আমরা দেখতে চাই যে আমাদের অধিদপ্তর বা আমাদের যারা টিকা দিয়েছিল ওখানে তাদের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা। সেটা যদি সত্যি সত্যি পাওয়া যায় তাহলে পরে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা আগারগাঁওয়ের নিউরোসায়েন্সেস হাসপাতাল, চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট সহ কয়েকটি হাসপাতাল পরিদর্শন শেষে চিকিৎসা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টির কথা জানান। এই পরিদর্শন নিয়মিত চলবে বলেও জানান তারা। এইখানে স্ট্রোকের যে ম্যানেজমেন্ট হয়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট থেকে 44টি অক্সিজেন সিলিন্ডার চুরি হয়েছে।
এ ঘটনায় করোনা ইউনিটের ওয়ার্ড মাস্টারকে প্রত্যাহার করা হয়েছে। 1 আগস্ট সিলিন্ডার চুরি সম্পর্কে জানতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে গঠন করা হয় তদন্ত কমিটি। সেই কমিটির প্রতিবেদনে উঠে আসে 44টি সিলিন্ডার চুরির ঘটনা। পরে গত 16 আগস্ট অধিকতর তদন্তে দ্বিতীয় দফায় 3 সদস্যের আরও একটি কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। 7 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চূড়ান্ত প্রতিবেদনের পরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদনে দেখা যায় যে মোট 44 সিলিন্ডার আমাদের ঘাটতি রয়েছে। এইটা সঠিকভাবে উদ্ঘাটন করার জন্য আমরা একটা হায়ার তদন্ত এবং যদি কেউ দোষী হয় দোষীদের সাব্যস্ত করে বিচারের সম্মুখীন করার জন্য আমরা হায়ার তদন্ত কমিটি গঠন করেছি 3 সদস্য বিশিষ্ট। বরিশালে ইউএনও মুনিবুর ও ওসি নুরুল ইসলামের বিরুদ্ধে 2 মামলার আবেদন আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। আর এর প্রতিবেদন জমা দিতে হবে 23 সেপ্টেম্বরের মধ্যে। পুলিশ ও প্রশাসনের 2 মামলার গ্রেপ্তার 18 জনের জামিন আবেদন নাকচ করেছে আদালত। বুধবার শোক দিবসের ব্যানার সরানো নিয়ে হামলা হয় বরিশাল সদরের ইউএনও মুনিবুর রহমানের বাসভবনে। এ সময় সিটি কর্পোরেশন কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর আনসার সদস্যদের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশের সঙ্গে। তাতে গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত 35 জন। এ ঘটনায় রোববার আদালতে 2টি মামলার আবেদন করেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রফিকুল ইসলাম এবং রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার। এতে ইউএনও, ওসি ও 5 আনসার সদস্য সহ অজ্ঞাত 40 থেকে 45 জনকে আসামি করা হয়েছে। আমরা আইনের শাসনে বিশ্বাস করি এবং আইনের শাসনে বিশ্বাস করি বলেই আজকে এই মামলা আমরা থানা কর্তৃপক্ষ গ্রহণ না করায় আদালতে আমরা নালিশি আকারে মোকদ্দমা দায়ের করেছি। বরিশালে আজকে 2টি মামলা দেওয়া হয়েছে। 2টি মামলায় বরিশাল পুলিশ সুপার পিবিআই বরাবর তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 23/9/2021 সালের ভিতরে তদন্তের উপর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। এর আগে বরিশালের সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ ও নেতাকর্মী সহ কয়েকশো জনের বিরুদ্ধে 2টি মামলা করে পুলিশ ও ইউএনও। এদিকে গত 4 দিনে পুলিশ ও প্রশাসনের দায়ের করা 2টি মামলায় গ্রেপ্তার 21 আসামির মধ্যে 18 জনের জামিন আবেদন নাকচ করেছে আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বরিশালের সিটি মেয়রের সঙ্গে প্রশাসনের বিরোধকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করছেন তথ্যমন্ত্রী। এতে কোনো সংকট তৈরি হয়নি বলেও দাবি তার। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার অ্যাসোসিয়েশনের প্রতিক্রিয়াকে তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ বলে সমস্যার সমাধান দ্রুত হবে বলে আশ্বস্ত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী। ইউএনও মুনিবুর রহমানের সঙ্গে বিবাদের জেরে বুধবার হামলা হয় তার বাসভবনে। এ ঘটনায় বরিশালের সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর গ্রেপ্তার দাবি করে বিবৃতি দেয় অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার অ্যাসোসিয়েশন। তবে সেই হামলা সংঘর্ষকে স্থানীয় বিষয় ও বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করেন তথ্যমন্ত্রী। তদন্তে প্রকৃত বিষয়টি বেরিয়ে আসার আগে দুপক্ষকেই ধৈর্য ধরার আহ্বান তার। স্থানীয় ঘটনা বিচ্ছিন্ন বিষয় এবং সেখানে মামলা যে কারো বিরুদ্ধে হতে পারে। মামলা ইতিপূর্বে অনেক মেয়রের বিরুদ্ধে মামলা হয়েছে, এটি প্রথম নয়, বহু মেয়রের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হলেই সেটি তদন্তে বেরিয়ে না আসা পর্যন্ত এ নিয়ে তো কিছু বলা আমার মনে হয় সমীচীন নয়। পোস্টার ব্যানার সরানো নিয়ে সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনাকে ভুল বোঝাবুঝি মনে করছেন স্থানীয় সরকার মন্ত্রীও। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের লিখিত বক্তব্যকে সংক্ষুব্ধ পক্ষের ক্ষোভের প্রকাশ বলছেন তিনি। প্রশাসনের পক্ষ থেকেও তারাও তাদের বিষয়টাকে বোঝার চেষ্টা কিছু বুঝতে পেরেছে যে কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি আসলে। আর এখানে কি কোনো ভুল বুঝাবুঝিগত কারণে, এটা তো অন্য কোনো কারণ না, জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমার মনে হয় না এখন আর বিষয়টা খুব বেশি একটা বেশি মাত্রায় আছে। এখন এটা সমাধানের দিকে চলে যাচ্ছে। প্রশাসন ও মেয়র দুপক্ষের আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান শিগগিরই হবে বলেও মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 19 সেপ্টেম্বর। সকালে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের পাশে 2 নম্বর ভবনে অস্থায়ী বিশেষ জজ আদালতের বিচারক ASM রুহুল ইমরান শুনানি শেষে এদিন নির্ধারণ করেন। আজ অভিযোগ গঠনের শুনানির দিন ছিল। শুনানি পেছাতে সময়ের আবেদন করা হলে বিচারক নতুন দিন ধার্য করেন। তবে খালেদা জিয়াকে হাজিরের কোনো নির্দেশনা দেননি বিচারক। বড়পুকুরিয়া কয়লা খনিতে দুর্নীতির অভিযোগে 2008 সালে 26 ফেব্রুয়ারি মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শামসুল আলম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 15 আগস্ট খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন দেশের ইতিহাসের নিকৃষ্টতম নজির। দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। হত্যাকারীদের পুরস্কৃত করা, পুনর্বাসিত করা, বিচারের পথ রুদ্ধ করা, এটা যে করে সে কি খুনের সঙ্গে জড়িত নয়? আমি তো বলি, জিয়াউর রহমান যদি এই খুনের সঙ্গে জড়িত না থাকতেন, 75-এর খুনিদের এ দুঃসাহস হতো না 15ই আগস্টের নৃশংস ঘটনা ঘটানোর। বর্তমান সরকার গণতান্ত্রিক নয়, তা নানা ঘটনায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে গেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সরকারের পতনে গণ অভ্যুত্থানের কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। তার অভিযোগ, যারাই গণতন্ত্রের পক্ষে এমন কথা বলছে তাদের নানাভাবে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ক্ষমতা ধরে রাখতে সরকার বিচার বিভাগ সহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে। অবিলম্বে রুহুল আমিন গাজী সহ আটক বিএনপি নেতাদের মুক্তির দাবিও জানান মির্জা ফখরুল। এ সময় দেশ ও মানুষের অধিকার রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। অভ্যুত্থান, জনগণকে সঙ্গে নিয়ে উঠে আসা, এটা ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের হাতে অস্ত্র নেই, আমরা অস্ত্রবাজ নই, আমরা সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করি না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমরা বিজয় অর্জন করতে চাই। সংবাদ সন্ধ্যায় এই পর্যায়ে নিচ্ছে বিরতি। ফিরবো আরো খবর। করোনা স্থগিত, স্থানীয় সরকার ও উপনির্বাচন করার সিদ্ধান্ত নিতে কাল নির্বাচন কমিশনের বৈঠক। সিলেট 3 আসনের উপনির্বাচন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সিদ্ধান্ত হতে পারে কুমিল্লা 7 আসনে উপনির্বাচনে তফসিল ঘোষণার। এছাড়া স্থগিত থাকা প্রথম ধাপের 167টি ইউনিয়ন পরিষদ ও 9 পৌরসভার ভোট গ্রহণের তারিখ নির্ধারণ হবে এই বৈঠকে। মার্চের 11 তারিখে সিলেট 3 আসন শূন্য হয়। করোনা মহামারীর কারণে কয়েক দফা পিছিয়ে 28 জুলাই ভোট গ্রহণের কথা ছিল। তবে আসনটিতে ভোট গ্রহণ 5 আগস্ট পর্যন্ত স্থগিত করেছিল হাইকোর্ট। সংবিধান অনুযায়ী 7 সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচন করার সময় আছে। এমন অবস্থায় ভোটের তারিখ নির্ধারণ করবে কমিশন। সাংবিধানিক বাধ্যবাধকতায় 30 জুলাই শূন্য হওয়া কুমিল্লা 3 আসনে উপনির্বাচন 27 অক্টোবরের মধ্যে করতে হবে। সেই হিসেবে নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত হতে পারে ইসির বৈঠকে। প্রথম ধাপে স্থগিত হওয়া 167 ইউপি ও 9 পৌরসভার ভোট গ্রহণের তারিখ ঠিক হওয়ার কথা কমিশন বৈঠকে। এছাড়া দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন নিয়েও আলোচনা হবে। আমাদের সিলেটের একটা নির্বাচন, সেই নির্বাচনটা স্থগিত হয়ে আছে, সেটা আমরা সম্ভবত যত শীঘ্র পারি করার জন্য আমরা উদ্যোগ নেব। এছাড়াও আরেকজন মাননীয় সংসদ সদস্য মারা গেছেন এতে কুমিল্লার, ওটাও আমরা করার জন্য হতেছে নিব, প্রয়োজনীয় উদ্যোগ নেব। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন আলোচ্যসূচিতে না থাকলেও চলতি মেয়াদে নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। আগামী জানুয়ারিতে হতে পারে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। আমাদের কমিশনের সময়ে এটা হতেছে এর মেয়াদকাল শেষ হয়ে যাবে। তো অন্য কোনো যদি ঝামেলা না হয়, আবার যদি লকডাউন বা অন্য কোনো পরিস্থিতি না সৃষ্টি হয়, তাহলে পরে অবশ্যই আমরা আলোচনা করে একটা সিদ্ধান্ত, কমিশন সিদ্ধান্ত নেবে। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি।
নির্বাচন কমিশনের আশা, আগামী সবগুলো নির্বাচনে অংশ নেবে দলটি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক মাসে রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী বেড়েছে 2.5 থেকে 3 গুণ। বিশেষজ্ঞরা বলছেন, দেরি করে চিকিৎসা নিতে আসায় বেশিরভাগ রোগীর জটিলতা তৈরি হচ্ছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ডেঙ্গু রোগীকে ব্যথানাশক ও অ্যান্টিবায়োটিক সেবন না করার অনুরোধ তাদের। ঢাকার হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। রোগী ভর্তিতে হচ্ছে নতুন রেকর্ড। ঢাকা শিশু হাসপাতালে জানুয়ারি থেকে মে পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে মাত্র 5 জন, জুনে 14 জন। জুলাইয়ে 104 জন ভর্তি হলেও আগস্টের 20 দিনে ভর্তি হয়েছে 228 জন রোগী। এবছর চিকিৎসা নিয়েছে 356 ডেঙ্গু রোগী, যার মধ্যে মারা গেছে 6 জন। জটিলতা এড়াতে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ। যখনই দেখা যাবে গায়ে ফুসকুড়ির মতো লাল লাল দানা আসছে, অথবা এই বাচ্চাটা বমি করছে, তার পেটে ব্যথা হয়েছে, অথবা বাচ্চাটা নেতিয়ে পড়েছে, এরকম আলামত থাকলেই বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে আসা উচিত। রক্তক্ষরণ হয়েছে, কারো লাংসে পানি জমেছে, কারো পেটে পানি জমেছে, এরকম অবস্থায় বাচ্চাগুলি চলে আসছে, যেটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায় এদেরকে প্রপার ম্যানেজমেন্ট দিতে। একই অবস্থা হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালেও। জুলাই মাসে এ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয় 174 জন, আর এ মাসে ডেঙ্গুতে ভর্তি হয়েছে 304 জন। পরামর্শ ছাড়া ঔষধ সেবন না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গত এক সপ্তাহে মাত্র 2-3 জন রোগী ছিল, বর্তমান আমাকে এনএসিতে আজকে 9-10 জন রোগী ভর্তি আছে। ডেঙ্গু যে প্যাটার্নটা হচ্ছে, যেটা হচ্ছে NH3 টাইপ যেটা হচ্ছে, বা আগেই ডেঙ্গু হয়েছিল, এখন ডেঙ্গু যদি হয় হেমোরেজ বা শকে চলে যায়। কখনোই কোনো বাচ্চাকে অন্য পেইন কিলার জাতীয় ওষুধ যেগুলি জ্বরের জন্য ব্যবহৃত হয় সেগুলি কখনোই ব্যবহার করা যাবে না ডেঙ্গুতে, তাহলে সেটা খুবই খারাপ কিছু করতে পারে আপনার বাচ্চার। হাসপাতালগুলোর তথ্যমতে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেছে রাজধানীর শনির আখড়া, যাত্রাবাড়ি, জুরাইন, কদমতলী ও খিলগাঁও এলাকায়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা উত্তর সিটির বিভিন্ন স্থান থেকে প্রায় 40,000 প্যাকেট জাতীয় বর্জ্য মেয়রের কাছে জমা দিয়েছে বিডি ক্লিন নামক একটি স্বেচ্ছাসেবক সংগঠন। উত্তরের মেয়র তাদের পুরস্কার দিয়েছেন 1,96,000 টাকা। ওই টাকা দিয়ে সংগঠনটি ঢাকায় ডাস্টবিন নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে। এমন চিত্র খুব একটা অপরিচিত নয় ঢাকাবাসীর জন্য। নাগরিকদের অসচেতনতার কারণে দেখা যায় এমন চিত্র, আর এর ফলে বাড়ে ডেঙ্গু ঝুঁকি। পরিত্যক্ত ডাবের খোসা, পলিথিন, কাপ অথবা টায়ার জমা দিলেই পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন ঢাকা উত্তরের মেয়র। সেই ডাকে সাড়া দিয়ে এ ধরনের 40,000 বর্জ্য নিয়ে নগর ভবনে হাজির বিডি ক্লিন নামক একটি সংগঠন। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের পুরস্কৃত করেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। এগুলাকে নিয়ে যে কোনো কাউন্সিলর অফিসে যদি দেওয়া হয়, সেটাও আমরা আমাদের সিটি কর্পোরেশন থেকে সেই প্রাপ্যতা অনুযায়ী তাকে সেই টাকাগুলো আমরা দিয়ে দিব। এটি চলমান থাকবে এবং এটির মাধ্যমে সকলেই কিন্তু উৎসাহিত পারবে এই শহরটাকে পরিষ্কার রাখার জন্য। অবশ্যই এটি আমরা দেখছি কি ধরনের রেসপন্স পাওয়া যায়। যদি ভালো রেসপন্স পাই তাহলেও আমরা এইটার জন্য একটা বিশেষ বরাদ্দ আমরা সিটি কর্পোরেশন থেকে রাখবো। পুরস্কারের এই টাকা দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোনো একটি এলাকায় ডাস্টবিন নির্মাণ করার কথা জানিয়েছে সংগঠনটি। আমি অনুরোধ করব এবং যে মাননীয় মেয়র যেন হচ্ছে আমাদের দিক নির্দেশনা দেয় কিভাবে আমরা সেই ডাস্টবিনগুলি স্থাপন করতে পারি, এবং যেদিন আমরা স্থাপন করব মাননীয় মেয়রের নির্দেশনায় মাননীয় মেয়র উদ্বোধন করে দিবেন, এবং আমরা বিডি ক্লিন থেকে যেই এলাকায় স্থাপন করব ডাস্টবিনগুলো 1 থেকে 1.5 মাস, 2 মাস, 3 মাসে যদি লাগে আমরা তদারকি করব। ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এমন কাজ করার প্রত্যয় জানান তরুণরা, আর তাদের এই উদ্যোগে অংশীদার হওয়ার ঘোষণা দিয়েছে উত্তর ঢাকার মেয়র। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি। ফিরে এসে আরো যা থাকছে। আগামী সপ্তাহে মূল লাইনে পরীক্ষামূলকভাবে চলবে মেট্রো রেল। উত্তরার ডিপোয়ে সফল ট্রায়াল রান সম্পন্ন। বড় উত্থানে প্রথমবার 6,800 পয়েন্ট পার করল ডিএসসিএক্স সূচক। সিএসসিতে বেড়েছে সার্বিক সূচক ও লেনদেন। এ মাসের শেষে প্রথমবারের মতো মূল লাইনের উপর দিয়ে পরীক্ষামূলকভাবে চলবে মেট্রো রেল। ইতোমধ্যে উত্তরায় ডিপোর ভেতর হয়েছে সফল ট্রায়াল রান। এই
ট্রায়াল সফল হলে পরের ধাপ যাত্রীসহ চলবে ট্রেন, জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার মেট্রো রেলের তৃতীয় ও চতুর্থ কোচের সেট তুরাগ তীরের জেটি থেকে নেওয়া হয় দিয়াবাড়ি ডিপোতে। মোট 24টি সেট ট্রেনের মধ্যে এ নিয়ে 4 সেট আসলো দেশে। পঞ্চম সেট ট্রেনবাহী জাহাজ বুধবার জাপানের কোবে বন্দর থেকে যাত্রা করবে। গত 18 তারিখে আসছে 2 সেট ট্রেন, এগুলো আমরা এখানে আনলোড করে ডিপোতে পাঠাই। আমাদের যে মেট্রো রেলের বগিগুলো আসে ওয়াগন যেটাকে আমরা বলি, সেটা মংলা থেকে আমাদের উত্তরা দিয়াবাড়ি এই জেটি পর্যন্ত নিয়ে আসে এই বার্জের কাজ। ডিপোর ভেতরে মেট্রো রেলের ট্রায়াল শেষ হয়েছে আগেই। আগামী সপ্তাহে প্রথমবারের মতো উড়ালপথের মূল লাইন বা ভায়াডাক্টে মেট্রো রেল চলাচল দেখতে পাবে রাজধানীবাসী, জানিয়েছে কর্তৃপক্ষ। এ বছরের শেষেই মেট্রো রেলের কিছু অংশ চালু করার লক্ষ্যে দ্রুত কাজ এগিয়ে চলেছে। আমরা বিভিন্ন জয়েন্ট ইন্সপেকশনে আমরা অংশগ্রহণ করছি, সুতরাং বোঝাই যাচ্ছে যে আমরা সেই যে স্বপ্নের দ্বার, আমরা যে ভায়াডাক্টে যে মেট্রো ট্রেন সেট উঠবে সেটি হয়তো বা অচিরেই এটা স্বপ্ন খুলে যাবে ইনশাল্লাহ। আমাদের জন্য টার্গেট দেওয়া আছে মাসের শেষের দিকে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। তবু আল্লাহর ইচ্ছা, দেখা যাক কতদূর কি হয়। প্রথম পর্যায়ে মেট্রো রেলের মোট ট্রেনের সংখ্যা 24টি। প্রতিটি ট্রেনে থাকবে 6টি করে কোচ। বৈদ্যুতিক শক্তিতে চলা এ ট্রেনের সর্বোচ্চ গতি হবে 100 কিলোমিটারের বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 মাস পর স্বর্ণের দাম ভরিতে 1516 টাকা করে বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। আজ থেকে এ দর কার্যকর হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি। আমদানি পর্যায়ে শুল্ক জটিলতা ও বিশ্ববাজারে দর বাড়ায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুযায়ী রোববার থেকে 22 ক্যারেটের স্বর্ণের দাম বেড়ে দাঁড়াচ্ছে 73,483 টাকায়। 21 ক্যারেটের প্রতি ভরি 70,334 টাকা আর 18 ক্যারেট স্বর্ণের নতুন দাম 61,586 টাকা। এর আগে সবশেষ গত 20 জুন স্বর্ণের দাম ভরিতে 1,500 টাকা করে কমানো হয়েছিল, তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। সূচকের বড় উত্থানে প্রথমবারের মতো 6,800 পয়েন্ট পার করল ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক। এই সময় বেড়েছে লেনদেনের পরিমাণ এবং হাতবদল হওয়া 66 কোম্পানির শেয়ার দর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্র, বেড়েছে সার্বিক সূচক ও লেনদেন। অতীতের সব রেকর্ড ভেঙে প্রতিনিয়ত সর্বোচ্চ স্থানে উঠে আসছে ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচকটি। এরই ধারাবাহিকতায় রবিবার লেনদেনের শুরুতেই প্রথমবারের মতো 6,800 পয়েন্ট পার করে ডিএসইএক্স। লেনদেন শেষে বেড়েছে 81.61 পয়েন্ট, অবস্থান করছে রেকর্ড স্থান 6,842 পয়েন্টে। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। আজ লেনদেন হয়েছে 2,706 কোটি 31 লাখ টাকা, যা আগের কার্যদিবস থেকে 887 কোটি টাকার বেশি। লেনদেনে অংশ নেওয়া 376টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 247টি, কমেছে 96টির এবং অপরিবর্তিত রয়েছে 33টি কোম্পানি শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। লাফার্জ হোলসিম রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং তৃতীয় অবস্থানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকার শীর্ষ অবস্থানে উঠে এসেছে আজিজ পাইপস, দ্বিতীয় সোনারগাঁ টেক্সটাইল এবং তৃতীয় অবস্থানে অ্যাসোসিয়েটেড অক্সিজেন। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 208.22 পয়েন্ট। লেনদেন হয়েছে 100 কোটি 8 লাখ টাকা শেয়ার। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ সন্ধ্যায় আবারও বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকবে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন হেনরি, ক্ষয়ক্ষতি এড়াতে নিউ ইয়র্ক সিটিতে জরুরি অবস্থা। সাকিব মুস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা কাজে লাগবে আরব আমিরাতে, বিশ্বাস আকরাম খানের। স্বাগত আরেকবার সংবাদ সন্ধ্যায়। জানাবো বাকি খবরগুলো। ঘন্টায় 120 কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন হেনরি। ক্ষয়ক্ষতি এড়াতে নিউ ইয়র্ক সিটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। রোববার নিউ ইয়র্কের লং আইল্যান্ড বা নিউ ইংল্যান্ডে হারিকেনটি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস রয়েছে। 5 কোটির বেশি মানুষকে আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। হেনরির প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দেখা দিতে পারে বন্যাও।
নিউ ইয়র্ক, নিউ ইংল্যান্ড ছাড়াও সতর্কতা জারি করা হয়েছে কানেকটিকাট, ম্যাসাচুসেটস ও নিউ জার্সিতে। এরই মধ্যে বন্যা দেখা দিয়েছে নিউ জার্সিতে। এদিকে হারিকেন গ্রেসের প্রভাবে সৃষ্ট বন্যায় মেক্সিকোতে 8 জনের মৃত্যু হয়েছে। কাবুল বিমানবন্দরে ভিড় নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও লাঠিচার্জ করেছে তালেবান। রোববার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে শনিবার বিমানবন্দরে প্রবেশ পথে ভিড়ের মধ্যে 7 আফগান নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানবন্দরের পরিস্থিতি এখনও খুব চ্যালেঞ্জিং, তবে পরিস্থিতি নিরাপদ রাখার চেষ্টায় সবকিছু করা হচ্ছে। স্যাটেলাইট ইমেজেও ধরা পড়েছে বিশৃঙ্খলার চিত্র, তবে তাদের মৃত্যু কিভাবে হয়েছে তা নিশ্চিত করা যায়নি। বেসামরিক আফগান নিহত ও বিশৃঙ্খলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তালেবান। এদিকে ন্যাটো বলছে 15 আগস্ট থেকে বিমানবন্দরে অন্তত 20 জন নিহত হয়েছেন। অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-20তে টাইগারদের আত্মবিশ্বাস বেড়েছে। বিশ্বকাপে ভালো কিছু স্বপ্ন দেখা শুরু হয়েছে। বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খানের বিশ্বাস, আরব আমিরাতে সাকিব মুস্তাফিজ আইপিএলে খেললে সে অভিজ্ঞতা কাজে লাগবে দলের জন্য। এদিকে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা 18 জনের বেতন বাড়ছে 10 থেকে 15%। মরুর বুকে এবারের টি-20 বিশ্বকাপ। মাসখানেক আগে সেখানেই বসবে আইপিএলের আসর। ক্রিকেটারদের প্রস্তুতির বড় মঞ্চ হয়ে দাঁড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগটি। সেরা প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের আইপিএল খেলতে পাঠাচ্ছে আরব আমিরাতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেই পথেই হেঁটেছে। সাকিব মুস্তাফিজকে সবুজ সংকেত দিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য এসেছে। নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাস অর্জন করা গেলে সাকিব মুস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা কাজে দেবে বিশ্বকাপে। টি-20তে এই দুইটা প্লেয়ার আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, আপনার সাকিব এবং মুস্তাফিজ। এবং আমি মনে করি যে আইপিএল তো আপনি মনে করেন ওয়ান অফ দ্য বেস্ট টি-20 টুর্নামেন্ট। তো এখানে যত যে প্লেয়ার খেলতে পারবে ওদের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হবে। আর যেহেতু আপনার ভালো টুর্নামেন্ট, ভালো প্লেয়ারদের সাথে খেলবে এবং যেখানে ওয়ার্ল্ড কাপ হবে সেখানে কিন্তু খেলতে পারছে। কেন্দ্রীয় চুক্তি এখনো ঝুলে আছে বোর্ড মিটিং এর অপেক্ষায়। সাদা ও লাল বলের চুক্তিতে থাকবেন 18 ক্রিকেটার। পারফরমেন্স বিবেচনায় 10 থেকে 15% বেতন বাড়বে মুশফিক সাকিবদের। লিখিতভাবে কিছু চেয়েছিলাম এবং প্লেয়াররা ওই ফরম্যাটে সাইন করার কথা এবং প্লেয়াররা সবাই সাইন করেছে, বাট কিছু ফরম্যাটের সাথে ওদের কিছু ঘাটতি আছে, সেটা আমরা নেক্সট বোর্ড মিটিংয়ে করে ওটা আমরা ইনশাল্লাহ দিয়ে দেব। বিশ্বকাপের কথা মাথায় রেখে স্পোর্টিং উইকেটে নিউজিল্যান্ড সিরিজ খেলার কথা বলছেন অনেকে। তবে বোর্ডের ভাবনায় স্পিনিং উইকেটে আরও একটা সিরিজ জয়। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে লেভান্তের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। আলাভেজকে 4-1 গোলে হারিয়ে লিগ মিশন শুরু করেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় ম্যাচ জিতে 6 পয়েন্ট নিশ্চিত করতে চায় লস ব্লাঙ্কোস। তবে ইনজুরির সমস্যা নিয়ে চিন্তিত আনচেলত্তি। টনি ক্রুজ, কারভাহালের সাথে তালিকায় যুক্ত হয়েছে মেন্ডি, সেবায়োস ও লুকা মদ্রিচ। মার্সেলোরও কিছুটা শঙ্কা থাকায় লেফট ব্যাকে ভরসা ডেভিড আলাবা। ফ্রন্টলাইনে গ্যারেথ বেলের সঙ্গী বেনজেমা ও হ্যাজার্ড। এদিকে প্রথম ম্যাচে ড্র করা লেভান্তে ঘরের মাঠে চমকে দিতে চায়। রিয়ালের বিপক্ষে শেষ 5 দেখায় একবারই জিতেছে লোপেজের দল। এদিকে সেরিয়াতে শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মিশন শুরু হচ্ছে ইউভেন্টাসের। প্রথম ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ উদিনেসে। খেলা শুরু বাংলাদেশ সময়ে রাত 10:30টায়। টানা 9 মৌসুম পর লিগ শিরোপা হাতছাড়া হয় গতবার। চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পেতেও কষ্ট হয়েছে। এবার আলেগ্রির অধীনে হারানো অবস্থান ফিরে পেতে মরিয়া তুরিনের ওল্ড লেডি। দলবদল নিয়ে নানা গুঞ্জন উড়িয়ে খেলায় মনোযোগ রাখছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন মৌসুমে কিয়েসা, লোকেতেল্লিদের নিয়ে শক্তি বাড়িয়েছে ইউভেন্টাস। তবে ফ্রন্টলাইনে রোনালদো, দিবালা থাকবেন স্পটলাইটে। হেড টু হেডে উদিনেসের বিপক্ষে সবশেষ 8 দেখায় 7 জয়ের বিপরীতে 1টি হার ইভদের। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।